হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মিসেলেনিয়াসের গত বছরকার প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব। তো গত বছরে মিসেলেনিয়াস সার্ভিসের যে প্রশ্নপত্রটা পাওয়া গেছে সেখানকার থেকে আমি 10টি প্রশ্ন বেছে নিয়েছি এবং সেই 10টি প্রশ্ন আজকে আমরা এখানে সমাধান করব। বিশেষ করে যেগুলো অঙ্ক আছে সেগুলো থেকে আমি বেছে নিয়েছি, যেগুলো একটু কঠিন ট্রিকি সেইগুলোই আমি আজকে আলোচনা করব। তো প্রথম আমরা এই প্রশ্নটাতে আছি, প্রশ্ন নম্বর 2-এ বলছি কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে। মানে বলতে চাই যে কোনো একটা মূলধন, সেটা যদি বছরে 6.14% হারে সুদ দেওয়া হয় তাহলে কত বছরে সেটা তার মূলধনের দ্বিগুণ হবে। এই ধরনের অঙ্কগুলা খুব সোজা একটা ফর্মুলা দিয়ে করা যায়। যখন আমি অঙ্কের চ্যাপ্টার ধরে ধরে যখন প্রতিটা চ্যাপ্টার পড়াবো, যখন সুদ কষা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ পড়াবো, তখন তো ডিটেল বলবোই যে জিনিসগুলো কীভাবে হয়। কিন্তু একটা দেখো ছোট্ট একটা ফর্মুলা দিয়ে এই অঙ্কটা সমাধান করা যাবে এবং এই ধরনের অঙ্কগুলা এই একটি ফর্মুলা দিয়েই হয়। সেটা কি? আর ইন্টু টি ইকুয়ালস টু 100 ইন্টু n-1। আর হচ্ছে এখানে সুদের হার, টি হচ্ছে টাইম, আর এন হচ্ছে এই যে কত গুণ সেটা। তাহলে আমরা প্রথমে সিম্পলিফাই করে নিই। 6.14 মানে হচ্ছে 25/4, 4 4 24 একে 25। তো আর এর জায়গায় 25/4 ইন্টু টি 100। এবার এন হচ্ছে দ্বিগুণ হবে, তাহলে 2 মাইনাস 2, এনের জায়গায় 2 আর 2 মাইনাস 1। তো এখান থেকে সিম্পলিফাই করলে আসছে টি সমান 16 বছর। কত সহজে এই অঙ্কটা হয়ে গেল। আমি একটা জিনিস বলি, প্রথমে বলে দিই, যারা এই ভিডিওটা দেখতে বসেছো তারা কাইন্ডলি একটা খাতার পেন নিয়ে বসো। আমার সঙ্গে সঙ্গে দেখতে দেখতে এটা সলভ করতে থাকো। দেখো এত কনফিডেন্স আসবে যে মনে হবে যে এই কোয়েশ্চেন তো আমি খুব সহজেই সলভ করে দেবো। তো একটা পেন আর একটা খাতা নিয়ে বসো আর আমার সঙ্গে সলভ করতে থাকো। তো এটা গেল আমি প্রথম কোয়েশ্চেন। এবার দ্বিতীয় কোয়েশ্চেনটা আছে, এই অঙ্কগুলা বা রিজনিংয়ের এই ধরনের জিনিসগুলা ভুল হওয়ার সম্ভাবনা খুব থাকে, কিন্তু আমি খুব সোজা একটা জিনিস শিখিয়ে দেবো যে যাতে এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি করতে পারা যায়। যখন আমি ক্যালেন্ডার চ্যাপ্টার পড়াবো রিজনিংয়ে, সেই ক্যালেন্ডার চ্যাপ্টারে আমি ডিটেল বোঝাবো যে এই জিনিসগুলো কীভাবে হয়। এখন শুধু আমি এটা দেখাচ্ছি যে কীভাবে সলভ করতে হয়। তো বলছি 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কী বার হবে। তো আমার কাছে ইনফরমেশন দেওয়া আছে 2024 সালে 12ই জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে বলছে 2025 সালে 7ই জুন কী বার হবে। তো আমরা যদি এটাকে সলভ করি তাহলে প্রথমে আমি দেখব যেখানে বলেছে 2024 সাল, মানে 2024 সাল থেকে 2025 সাল, 1 বছরের কথা বলা হয়েছে। এইখানে ক্যালেন্ডারের অঙ্কগুলো করতে গেলে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অড ডে। অড ডে বার করতে হয়। অড ডে বার করতে পারলেই তাহলে পরে সমস্ত অঙ্ক মানে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই অড ডে কীভাবে বার করতে হয়, মানে ধরো যদি আমি বলি যে 11, আমি বললাম এখানে 11 দিনের কথা বলছি, তাহলে এখানে অড ডে যদি বার করতে হয় তাহলে তাকে 7 দিয়ে ভাগ করতে হয়। তা 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 7 থেকে 7 আসবে, 8 9 10 11, 4 ভাগশেষ। এই 4 হচ্ছে অড ডে। বা আমি যদি বলি 14, এখানে অড ডে কত, 7 দিয়ে ভাগ করলে কেটে যাচ্ছে, এখানে অড ডে হচ্ছে 0। তারপর যদি বলি 15, তাহলে এর অড ডে কত, এর অড ডে হবে 1। মানে 7 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে সেটাকে আমরা বলছি অড ডে। এবার এই অড ডে দিয়ে কীভাবে এটাকে সমাধান করা হয় আমি সেইটা দেখাই। এইখানে অড ডে আমাকে বের করতে হবে। তাহলে কীভাবে আমি অড ডে বের করব, তাহলে প্রথমে 12ই জানুয়ারি থেকে 7ই জুনের কথা বলা আছে। তো প্রথমে আমি এখানে এইভাবে লিখব, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই পর্যন্ত বলা আছে। এবার যেটা বলা আছে 12ই জানুয়ারি বলা আছে, তো স্টার্টিং যেটা থাকবে জানুয়ারি, তো 12ই জানুয়ারি বলা আছে। এবার এখান থেকে বাকি কত দিন থাকে, মানে জানুয়ারি মাস আমরা জানি 31 দিনের মাস জানুয়ারি, তাহলে 12ই জানুয়ারি যদি কথা বলা হয় তাহলে আর বাকি থাকছে কদিন, তাহলে 31 থেকে 12 দিন বাদ দিলে হবে 19 দিন, এইটা এখানে হবে। এবার বাকি কি ফেব্রুয়ারি, 28-এ হয়, আমরা 28ই লিখব। মার্চ কত হয়, মার্চ মাস কততে হয়, তো 31ই লিখব। এপ্রিল 30ই লিখব। মে মাস 31ই লিখব। এবার জুন বলা যায় 7ই জুন, আমরা এখানে 7 লিখব। এখানে জিনিসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, যে ডেটটা স্টার্টিংয়ে দেওয়া থাকে 12ই জানুয়ারি, তার বাকি যেটা থাকছে সেটা এখানে লিখব, যেটা হচ্ছে 19।
ফেব্রুয়ারি মাসে 28 লিখবো, কারণ এখানে 28 নেমে যাবে। 31 নেমে যাবে। 30 নেমে যাবে, আবার 31 নেমে যাবে। কিন্তু এখানে বলা আছে যে 7ই জুন যেটা চেয়েছে সেটা এখানে লিখবো। এবার এইখানে যে ডেট কটা পেলাম যতগুলো, এগুলো সব আমরা যোগ করে দেবো, সবগুলো যোগ করে দেবো। তো সবগুলো যদি আমরা যোগ করে দিই, তো সবগুলো যোগ করলে আমাদের যেটা যোগফল আসবে সেটা হচ্ছে 146। তোমরা করে দেখবে, এটা যে যোগফল আসবে সেটা হবে 146। এবার 146 যদি হয়, এবার আমরা অড ডে বার করবো। তাহলে অড ডে কীভাবে বার করবো? আমরা 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে ভাগ করে যে ভাগশেষ থাকবে সেটাই অড ডে হবে। কিন্তু 7 দিয়ে ভাগ করার আগে আর একটা কাজ, ছোট কাজ বাকি আছে। এখানে বলা হয়েছে 2024 সাল থেকে 2025 সালের কথা, মানে একটা ইয়ারের কথা বলা হয়েছে। যেহেতু 2024 আমরা সালেরও বের করবো, যেহেতু 2024 একটি লিপ ইয়ার, সেই জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি হয় লিপ ইয়ার, তাহলে পরে সেই বছরের অড ডে হবে 2। আর যদি হয় নর্মাল ইয়ার, নর্মাল সাধারণ, কোনো লিপ ইয়ার নয়, তাহলে সেখানে আমরা অড ডে পাবো 1। এবার এটার কি গল্প হলো যে এটাতে 2 পাওয়া গেলো আর এটা 1 পাওয়া গেলো এই বছরটার জন্য? কেন, কোনো বছর যেটা হয় সাধারণত, কোনো বছর কী হয় 365 দিনে হয়, আর লিপ ইয়ার যেটা হয় সেটা 366 দিনে হয়। তা 365 দিনের যে বছরটা হয় সেখানে আমরা যেটা অড ডে পাই, মানে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ যেটা আসবে সেখানে আসে 1। আর যদি 366 হয় তাহলে পরে ভাগশেষ আসে আমার এখানে 2। সেই জন্য আমি এইখানে এই কথাটা বললাম যে 2024 থেকে 2025 সাল যে ইয়ারটার কথা বলা হয়েছে, সেখানে আমরা একটি লিপ ইয়ার পাচ্ছি, মানে একটাই তো ফাইন্যান্সিয়াল ইয়ার পাচ্ছি, আমরা একটা ইয়ার পাচ্ছি। তো সেইখানে আমরা যেহেতু একটা বছর পাচ্ছি কিন্তু সেটা লিপ ইয়ার, সেই জন্য ওখানে অড ডে আমরা 2 পাবো বছরটার জন্য। আমরা ইয়ারের অড ডে বার করলাম এখানে, ইয়ারের অড ডে সেটা হচ্ছে 2 পাচ্ছি। যদি নর্মাল ইয়ার হতো তাহলে আমরা এখানে 1 পেতাম, কিন্তু এটা আমাদের লিপ ইয়ার তাই আমরা 2 পেলাম এটা। আর এইখানে আমাদের যোগ করে কত আসলো? সব 146। তাহলে মান্থগুলোর জন্য সমস্ত কিছু করলাম, সেখানে আসলো আমার 146। আর বছরের জন্য আমরা অড ডে পাচ্ছি এখানে কত? 2। তো এর সঙ্গে এই 2টা অ্যাড হয়ে যাবে, 148। বাস, 148। এবার এই 148কে আমরা 7 দিয়ে ভাগ করব। 148কে আমরা 7 দিয়ে ভাগ করব। আমরা যদি 7 দিয়ে ভাগ করি, আমরা দেখব 7 দুগুণে 14, 7 একে 7, তাহলে 1 পড়ে থাকছে, ভাগশেষ আমার 1। এই ভাগশেষ যে 1, এই সমগ্র যা কিছু আমরা পড়লাম এখানে ক্যালকুলেট করলাম, আমরা অড ডে পেলাম 1। এবার এই অড ডে 1টাকে নিয়ে আমরা করবোটা কি? আমরা যে অড ডে যেটা পাবো, মানে সমস্ত কিছু ক্যালকুলেট করার পর আমরা যে অড ডেটা পাবো, সেই অড ডেটা যে, মানে যে বারটা বলা থাকবে সেই বারের সঙ্গে আমরা যোগ করে দেবো, তাইলে আমরা আনসারটা পেয়ে যাবো। তাহলে এইখানে আমরা অড ডে 1 পেয়েছি। তো অড ডে যদি আমরা 1 পাই, তাহলে পরে এখানে কী বলা আছে? শুক্রবার। শুক্রবারের সঙ্গে 1 যোগ করে দাও, উত্তর হবে শনিবার। আশা করি বোঝা গেছে। আমি আরেকবার রিপিট করছি, আর আমার একটা অনুরোধ যে তোমরা আমার সঙ্গে সঙ্গে এটা করো একবার, দেখো এই ধরনের অঙ্ক সব করতে পারবে, কখনোই ভুল হবে না। একটা পেন পেপার নাও, পজ করে ভিডিওটা, একটা পেন পেপার নাও, আমার সঙ্গে করো। প্রথমে আমরা সালের অড ডেটা ক্যালকুলেট করে নিই। যেহেতু 2024 সালের কথা বলা হয়েছে, সেহেতু এটা লিপ ইয়ার, আর লিপ ইয়ারের জন্য এটা হচ্ছে 366 দিনের বছর। তাই এটাকে ভাগ করে 7 দিয়ে ভাগ করলে, যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 5 7 35, 36, 16 হচ্ছে, 7 দুগুণে 14, 52, 2 ভাগশেষ থাকছে। তো আমরা অড ডে এখানে 2 পেয়ে গেলাম সালের জন্য। এবার মাসগুলোর জন্য কী করবো, কী বলা আছে আমার সঙ্গে সঙ্গে করতে থাকবো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এইটা। তো জানুয়ারিতে বলা আছে 12ই জানুয়ারি বলেছে, তাহলে 12ই জানুয়ারিতে, জানুয়ারি মাসে 31 দিনে, তো 12ই জানুয়ারি যদি বলা থাকে তাহলে আমার এখানে রিমেনিং কতদিন আর বাকি থাকছে? 19। ফেব্রুয়ারি 28, ঠিক আছে। মার্চ মাসের 31 নেমে যাবে। এপ্রিল 31, 30 এখানে নেমে যাবে। মে 31 নেমে যাবে।
জুন যেটা বলা আছে সেইটা লিখবো, 7ই জুন 7। এবার এই সবগুলো যদি যোগ করা হয়, এখানে একটা ভুল বলে ফেললাম। এই লিপ ইয়ার মাস তো এটা 29 হবে, ফেব্রুয়ারি মাস 29, এটা 29। এবার এইগুলো যদি সব যোগ করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে 146। তো আমরা 146 পাচ্ছি। এবার যে আমরা 146 পাচ্ছি মাসগুলো, আর আমরা বছরের জন্য অড ডে পেয়েছি 2, এর সঙ্গে 2 অ্যাড করে দিলাম, তাহলে হয়ে গেল 148। এবার এই 148 একে আমরা 7 দিয়ে ভাগ করব। মানে যাই ভ্যালু আসুক আমরা আলটিমেটলি সেটাকে 7 দিয়ে ভাগ করব, কারণ এক সপ্তাহে বছর, এক সপ্তাহে 7 দিন, 7 দিন পর পর একটা ডেট রিপিট হয়। মানে আজকে যদি সোমবার হয়, আজকে যদি মন্ডে হয়, তাহলে এক সপ্তাহ পর আবার মন্ডে, মানে 7 দিন পর ওই ডেটাই আবার রিপিট হয়ে যায়। সেই জন্য আমরা 7 দিয়ে ভাগ করছি। তো 7 দিয়ে যদি ভাগ করি তো এখানে আমাদের ভাগশেষ যেটা আসবে 1 আসবে। 7 দুগুণে 14, আর 7 7, ভাগশেষ 1 আসছে। এইটাই হচ্ছে অড ডে। এবার এই একটা কী করব, এই একটা শুক্রবারের সঙ্গে যোগ করে দেবো, তাহলে কী হবে, শনিবার। তো এটা খুবই সোজা অঙ্ক, ক্যালেন্ডার চ্যাপ্টার। আমি যখন ক্যালেন্ডার চ্যাপ্টার করাবো, ডিটেল করাবো যখন, যে কীভাবে ক্যালেন্ডার চ্যাপ্টার অঙ্ক করতে হয়, আরও অনেক ধরনের অঙ্ক আছে ক্যালেন্ডার চ্যাপ্টারে। তো যখন আমি ডিটেল করাবো তখন আমরা দেখে নেবো আরও ভালো করে, একদম ডিটেল কনসেপ্ট শিখবো। এখানে তো আমি যা শুধু সলভ করার জন্য আমি বললাম। এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, কিন্তু সবাই ভুল করে দিয়ে চলে আসে। বলেছি 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি। এটা করার অনেক রকম প্রসেস আছে, মানে ডিটেল ভেঙে 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 করা যায়, কিন্তু আমি জাস্ট বলছি এই মানে ফর্মুলাটা মনে রাখবে। যদি এই ধরনের অঙ্ক দেয় যে 1 থেকে 7-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে, তো এইখানে যেটা থাকবে সেটা ডিভাইডেড বাই যে ভগ্নাংশটা দেওয়া থাকবে, অর্থাৎ 7 ইন্টু, এবার উল্টে গেলে 11/7, এটা 11, 11, 11। তো খুব সোজা অঙ্ক। তারপরে আমরা আসছি, এখানে একটা কোয়েশ্চেন আসছে। এই কোয়েশ্চেনটা আমি কেন নিয়েছি, অঙ্ক করেছিলাম কিন্তু কেন নিয়েছি সেটা আমি বলছি। একটা হচ্ছে এটা শুধুমাত্র ইনফরমেটিভ নয়, এই ধরনের জিনিসগুলো কীভাবে মনে রাখতে হয় সেটার জন্য আমি বলছি। বলছি ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি। এবার উত্তর আনাইমুদি, কিন্তু আমরা যদি এইভাবে পড়ি যে ভারতের দাক্ষিণাত্য আনাইমুদি, এর সর্বোচ্চ শৃঙ্গের নামে এইভাবে কত মনে রাখবে, মনে রাখা যায় না। কিন্তু এইটাকে যদি আমরা ভিজুয়ালি পড়ি, মানে যদি যখন আমি যাদেরকে পড়াই, তো সেখানে জিনিসটাকে ভিজুয়ালাইজ করা হয়, যদি কোনো ছবি বা এর মধ্যে ভিজুয়ালাইজ করি তাহলে পরে আমাদের খুব ভালো মনে থাকবে। তো এইটাই আমি আমার নোটে দেখাচ্ছি, নোটে যেটা আছে, তারপরে দেখবো কত সুন্দর মনে থাকে। চলো আমরা নোটে দেখে নিই। তো আমরা নোটে দেখব, মানে আমি যখন পড়াবো তখন এইরকম সব কালারফুল নোট দেওয়া হবে, মানে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই কালারফুল নোট, এবং মনে রাখার জন্য একদম খুব সুন্দর করে সাজিয়ে জিনিসগুলো দেওয়া হবে। তো আমরা এটা দেখব, এইটা মাউন্টেন্স অফ ইন্ডিয়া, ভারতের পর্বতমালা। তো এই যে ভারতের পর্বতমালাগুলো দেখা যাচ্ছে, তো আনাইমুদি কোনখানে, এটা। তো কোয়েশ্চেন কী ছিল, যে ভারতের দাক্ষিণাত্যে যে কথাটা বলা হয়েছিল, তো প্রশ্নটা ছিল ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি। তো এইটা হচ্ছে ভারতের, এটা যদি ভারত হয় তো এর দাক্ষিণাত্য মানে এই দিকের এরিয়াটাকে বলে দাক্ষিণাত্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দাক্ষিণাত্যের এইখানে যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে আনাইমুদি, যার উচ্চতা সব থেকে বেশি 2695 মিটার। তো এখানে আরও অনেক পর্বত আছে, এই বিন্ধ্য পর্বত আছে, তারপরে সাতপুরা পর্বত আছে এইদিকে, তারপরে তো আপনার আচ্ছা এইখানে ভুল হয়ে গেছে এটাতে, এটা হবে বিন্ধ্য পর্বতটা এখানে আছে, এইটা বিন্ধ্য পর্বত, এইখানে সাতপুরা পর্বত, তো এইটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত, এইটা হচ্ছে পূর্বঘাট পর্বত। বাকি এইখানে আমাদের হিমালয়ের বিভিন্ন ভাগগুলো আছে। এইখানটা হবে আরাবল্লী পর্বত, এটা কারেকশন করতে হবে, এটা তো ভুল আছে, এটা কারেকশন করতে হবে। তো এইখানটা হচ্ছে আনাইমুদি, এইখানটা হচ্ছে ইস্টার্ন ঘাট, যেটা হচ্ছে পূর্ব ঘাট, এইটা হচ্ছে পশ্চিম ঘাট, এইখানে হবে বিন্ধ্য, এখানে সাতপুরা, এখানে আরাবল্লী, এই দিকটা হচ্ছে মাউন্টেন,
এখানে নাগা হিল, ডুসাই হিল, এগুলো সব এদিকে আছে। তো আমরা এই কোয়েশ্চেনটা দেখলাম। তো এবার আমরা পরেরটাতে যাই। পরের যে প্রশ্নটা আমি বেছে নিই সেটা হচ্ছে একটা অঙ্ক। দেখি আমরা, বলেছে এ একটি কাজ 9 দিনে করে, বি ওই কাজটা 6 দিনে করে, সি এসে যোগ দেওয়াতে 3 দিনে কাজটা শেষ হয়ে যায়। মানে যদি এ বি সি একসঙ্গে করে তাহলে 3 দিনে শেষ হয়ে যায়। এ একা করলে 9 দিনে করে, বি একা করলে 6 দিনে করে। এবার বলছে সি যদি একা করে তাহলে কত দিন লাগবে। এই ধরনের অঙ্কগুলো খুব সোজা অঙ্ক। এগুলা করার সময়তে এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে দিন ইন্টু কাজ করার ক্ষমতা ইকুয়ালস টু সমগ্র কাজ। এবার এখানে দিনে কী বলছে, এ কাজটা করছে 9 দিনে, বি সেই কাজটা করছে 6 দিনে। এবার দিন তো পেয়ে গেলাম, কাজ করার ক্ষমতা দেওয়া নেই, কিন্তু সমগ্র কাজটা যদি আমরা বার করতে পারি তাহলে সমগ্র কাজটা কীভাবে বেরোয়। যদি এ কাজটা 9 দিনে করে আর বি 6 দিনে করে, তো 9 আর 6 লস হবে হচ্ছে সমগ্র কাজটা। তো 9 আর 6 যদি লস হবে করা হয় তাহলে 18 পাওয়া যাবে। তা 18 যদি সমগ্র কাজ হয় আর এই দিন ইন্টু কাজ করার ক্ষমতার সমান যদি সমগ্র কাজ হয়, তাহলে এ একদিনে করে 2 ইউনিট কাজ, 18/9, 18/9। বি একদিনে কাজ করে হচ্ছে 3 ইউনিট, মানে 18/6, 3 ইউনিট। তাহলে এর একদিনে কাজ করার ক্ষমতা হচ্ছে 2 ইউনিট, বি এর একদিনে কাজ করার ক্ষমতা হচ্ছে 3 ইউনিট। তাহলে এ আর বি আর সি যদি একসঙ্গে কাজ করে, এ বি সি যদি একসঙ্গে কাজ করে, বলেই দিয়েছে যে একসঙ্গে কাজ করলে কাজটা 3 দিনে শেষ হবে। তো 3 দিনে যদি কাজটা করে, 3 দিনে যদি ওরা কাজটা করে তাহলে টোটাল কাজটা তো 18 ইউনিট। তা 18 ইউনিট কাজ যদি ওরা 3 দিনে করে, তার মানে ওরা কাজ করছে একদিনে 6 ইউনিট ওরা কাজ করছে 3 জন মিলে। তা 3 জন মিলে যদি একদিনে 6 ইউনিট কাজ করে তাহলে এর তো আমরা পেয়ে গেছি যে একদিনে কাজ করে 2 ইউনিট, আর বি এর পেয়ে গেছে একদিনে কাজ করে 3 ইউনিট। তাই এ আর বি তো 5 ইউনিট কাজ করছে, তাহলে সি কতটা কাজ করছে। এবার এ বি সি একসঙ্গে 6 ইউনিট কাজ করছে, তাহলে সি করছে একদিনে 1 ইউনিট, তাহলে তবেই তো 6 ইউনিট হচ্ছে। সি 1 ইউনিট কাজ করছে। এবার সি এর যদি একদিনে 1 ইউনিট কাজ করার ক্ষমতা হয়, তাহলে বলি যে সমগ্র কাজটা সি একা করতে কত দিনের সময় লাগবে। তাই সমগ্র কাজটা 18 ইউনিট, তাহলে সি যদি একদিনে করে তাহলে কাজটা করতে কত দিন লাগবে, 18 দিন লাগবে। এইটা তো এগুলা হচ্ছে এর কাজ করার ক্ষমতা, বি এর কাজ করার ক্ষমতা, এই ধরনের অঙ্কগুলো খুব সোজা অঙ্ক। মানে এর একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন ফলো করে যখন করা হয় তখন এই ধরনের অঙ্কগুলো খুব সোজাতে করা যায়। এই ফর্মুলাটা দিয়েই এই সব অঙ্কগুলো হয়, এই একটা ফর্মুলা দিয়ে। তো আমাদের পরের যেটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে এই বিজ্ঞানের একটি কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদে দেখা যায়। এবার আমরা ভালো করে দেখি, এইটা হচ্ছে প্রাণী কোষ, এইটা হচ্ছে উদ্ভিদ কোষ। তো প্রাণী কোষ প্রথমে কী মনে হচ্ছে, এটা ডিম্বাকার, আর এটা হচ্ছে ষড়ভুজাকার। এবার এর ভেতরে এটা যেটা আছে এটাকে বলে নিউক্লিয়াস। তো এরও নিউক্লিয়াস আছে। ভেতরে যেগুলো আছে এটা হচ্ছে ক্রোমোজোম, এরও ক্রোমোজোম আছে। এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এটা বলা হয় মাইটোকন্ড্রিয়া, যাকে বলে কোষের শক্তিঘর। তো এরও মাইটোকন্ড্রিয়া আছে, কোষের শক্তিঘর। এটাকে বলে ভ্যাকুয়াল, এরও ভ্যাকুয়াল আছে, যেখানে কোষ খাবার তৈরি করে সংরক্ষণ করে রাখে। এটাকে বলে লাইসোজোম, কোষের সুইসাইড ব্যাগ বলে, আত্মঘাতী থলি, এরও লাইসোজোম আছে। তাহলে কি এক্সট্রা আছে, এর বাইরে একটা যে আবরণ আছে এটাকে বলে কোষ প্রাচীর। এইখানে নেই, কোষ প্রাচীর নেই। প্রাণী কোষে কোষ প্রাচীর নেই, উদ্ভিদ কোষে আছে। আর কি আছে, এই যে একটা জিনিস দেখতে হচ্ছে এটাকে বলে প্লাস্টিড। এই প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এই প্লাস্টিডের মধ্যে কী থাকে, এই প্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল থাকে, যার জন্য গাছের পাতা সবুজ দেখায়। কিন্তু আমাদের তো নেই, প্রাণী কোষে ক্লোরোফিল থাকে না, তো এটা হবে প্লাস্টিড। আর কী হতে পারে, যদি বলতো কোষ প্রাচীর, তো কোষ প্রাচীর শুধুমাত্র এটাই থাকে। তো বোঝা গেল। তো এটা আমি আমার নোটে একবার দেখিয়ে দিই, খুব কালারফুল নোটে, ভালো লাগবে দেখতে। আমি একবার দেখিয়ে দিই নোটটা। তো এইখানে এই যে নোট, যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। তো এইটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ, এইটা হচ্ছে নিউক্লিয়াস, এরও নিউক্লিয়াস,
এইগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। যখন আমি পড়াবো চ্যাপ্টার ধরে ধরে তখন আমি ডিটেল বলবো এগুলো কী, এর কাজ কী। তো এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো এই হচ্ছে ভ্যাকিউল, অনেক বড়। প্রাণীকোষে ভ্যাকিউল খুব ছোট হয়, খুব ছোট। তো ভ্যাকিউল এর মধ্যে থাকে, এর মধ্যে থাকে, প্রাণীকোষে খুব ছোট। এবার যেটা এক্সট্রা আছে কী আছে, এই কোষ প্রাচীর, এই যে বাইরে মোটা করা যে প্রাচীরটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা হচ্ছে এর মধ্যে নেই। কোষ প্রাচীর নেই, কিন্তু কোষ পর্দা আছে। কোষ পর্দা আছে বলেই তো এটা ঢাকা আছে, এরও কোষ পর্দা আছে। আর এক্সট্রা কী আছে, এইটা, এটাকে বলা হচ্ছে, এই সরি এটা নয়, এইটা, এটাকে বলা হচ্ছে প্লাস্টিড। এটাকে বলা হয় প্লাস্টিড। প্লাস্টিড কী জিনিস, যেটাতে ক্লোরোফিল থাকে, যেটা হচ্ছে প্রাণীকোষে নেই। তো আমরা পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্ন যেটা বেছে নিয়েছি, এটা একটা রিজনিংয়ের অঙ্ক, খুব সুন্দর, কিন্তু লোকে ভয় ছেড়ে দিয়ে পালিয়ে আসে, কিন্তু খুব সোজা। ওই যে ঘড়িতে যখন 9:15 বাজছে সকালবেলায়, তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয়। তো এইটা হচ্ছে ঘড়িটা, এইখানে ধরো ঘড়িটা, একটু 3 আর 9 মানে 9:15 মানে এইরকমভাবেই বাজে মোটামুটি, একদম সোজা থাকে না, একটু বাঁকা থাকে। কেননা ঘন্টার কাঁটা যখন এই রকম থাকে তখন সোজাসুজি থাকে, কিন্তু যেই এটা এদিকে আসতে থাকে তখন এটা একটু উঠে যায়। তো এটা ক্যালকুলেশন করে বার করতে হয়, এইভাবে দেখে কল করা যায় না, ভুল হয়ে যাবে। তো এই ফর্মুলাটা মাথায় রাখবে, কখনোই ভুল হবে না। 60H 60H মাইনাস 11M। এইচ মানে হচ্ছে ঘন্টার কাঁটা, তাই 60 × 9 ঘন্টার কাঁটা, 11 × 15 মিনিটের কাঁটা। 60 দিয়ে 9কে গুণ করলে 540, 15কে 11 দিয়ে গুণ করলে 165, বিয়োগ করলে 375/2 হলে 187/5। তার মানে যে কোণটা তৈরি করবে বড় কোণটা, মানে এইটা হচ্ছে বড় কোণটা, সেটা হচ্ছে 187.5। এবার এই দিকে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে ছোটো কোণটা, তাহলে গোটাটা তো 360, তাই 360 থেকে যদি আমরা 187/5 বাদ দিয়ে দিই তাহলে 172.5 হবে। তাহলে উত্তর হবে হয় 187.5, নাহলে 172.5। কিন্তু পিএসসি এখানে 4টে অপশানই ভুল দিয়েছে, এখানে 4টে অপশানই ভুল দেওয়া আছে। তো এটা উত্তর হবে হয় 187.5, নাহলে 172.5। তো আমরা যাই পরের প্রশ্নতে। এটা খুব সোজা একটি অঙ্ক, কিন্তু ভুল করে বেশিরভাগ। 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তো সব সময়তে যখনই বলবে যে এত থেকে এত স্বাভাবিক সংখ্যার যোগফল কত, এই ফর্মুলাটা মনে রাখবে, n × n + 1/2। মানে এইখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে শেষে, সেটাই হচ্ছে n। তো n মানে হচ্ছে 100, তো 100 × 100 + 1, তাহলে হয়ে গেলো 100 × 101। 2 দিয়ে ভাগ করলে 50, আর দিয়ে 2 50 হয়ে গেলো। 50কে 101 দিয়ে গুণ করলে 50 50, মানে এইটা খুব সোজা। আসি আমরা পরের প্রশ্নতে। এইটাই আমাদের শেষ কোশ্চেন। আবার পরবর্তী পার্টে আমরা আরও প্রশ্ন আলোচনা করব। তো এটা আমাদের শেষ প্রশ্ন। রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ করে। সরি ভুল বললাম। রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে কততে বিক্রি করতে হবে? তা রমেন কিনছে 115 টাকায়, এবার বলছে যে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। তাহলে আমরা সব সময়তে এই শতকরা চ্যাপ্টার অঙ্ক করতে গেলে এটা মাথায় রাখবো যে ক্রয় মূল্যকে সবসময় আমরা 100% ধরবো। ব্যাস, তাহলে আমরা 100% যদি ক্রয় মূল্য হয়, তাহলে আমরা কিনছি কতই? 100%ই কিনছি, মানে 100% মানে হচ্ছে ক্রয় মূল্য, তাহলে আমরা কিনছি কতই? ক্রয় মূল্য 115। এবার যদি আমাকে 20% লাভ করতে হয়, যদি আমি 100% যদি আমার ক্রয় মূল্য হয়, আর 20% লাভ করতে গেলে তাহলে আমাকে 120তে বেচতে হবে। তো 120% মানে কত? এখানে 100% সমান 115, তাহলে 120% কত? তবেই তো 20% লাভ হচ্ছে। 115/100 × 120, কাটাকুটি করে দিলে 138। তো আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে পার্ট 2তে আমরা আরও কিছু প্রশ্ন বেছে নেব। তো এখন আমি একটা ছোটো বড় কথা বলি যে মিসেলিনিয়াসের জন্য আগামী সপ্তাহ থেকে আমরা একটি কমপ্লিট ব্যাচ স্টার্ট করছি, পেড ব্যাচ, যেখানে আমার প্রিলিমস সম্পূর্ণ কভার হবে, মেন্স সম্পূর্ণ কভার হবে এবং ইন্টারভিউ কভার করা হবে, যার ফিজ হচ্ছে 5,000 টাকা, সম্পূর্ণ কোর্স ফি 5,000 টাকা। তো মানে এখানে আমি কি পড়াবো, এখানে অঙ্কের প্রত্যেকটি চ্যাপ্টার, রিজনিংয়ের প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হবে, ডিটেল বোঝানো হবে, নোট দেওয়া হবে। জিএসের প্রত্যেকটি চ্যাপ্টার, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সমস্ত কিছু চ্যাপ্টার ওখানে ধরে ধরে পড়ানো হবে। কালারফুল নোটস যেভাবে দেখলে ওই রকম নোটসও দেওয়া হবে। আমি একটা দুটো নোটস দেখিয়ে দিই। যেমন এইখানে আমরা এখন যে নোটটা দেখছিলাম, এইখানে হচ্ছে আমার
বিজ্ঞানের যে নোটটা কীভাবে দেওয়া হবে এরকমভাবে একটা ছবি দেওয়া থাকবে আর সমস্ত ইনফরমেশনগুলো পাশে দেওয়া থাকবে আর বুঝিয়ে দেওয়া হবে জিনিসটা কী, যে এইখানে কীভাবে আমাদের শ্বসনতন্ত্র কাজ করে, এইভাবে শ্বাস ঢুকে কোথায় যায়, কীভাবে কী কাজ করে, কোনটাকে কী বলে, কোনটাকে ল্যারিংস বলে, কোনটাকে আমাদের অ্যালভিওলি বলে, তো এই সমস্ত জিনিসগুলা এটাকে মধ্যচ্ছদা বলে। তো ডিটেল বোঝানো হবে যে কীভাবে কাজ করা হয়, পুরো প্রসেসটা বোঝানো হবে, কীভাবে শক্তি তৈরি হয়, আর সব ইনফরমেশনগুলো এভাবে দেওয়া থাকবে। নোটগুলো সব 1 থেকে 2 পেজের মধ্যে করেই থাকবে। 2 পেজের মধ্যে এরকম কালারফুল থাকবে যাতে মনে রাখতে সুবিধা হয়। তারপরে খুব সুন্দর পড়তে মন বসে, তো এরকমভাবে খুব ভালোভাবে বোঝা যাবে। তো এটা যেমন রক্তের সংবহনতন্ত্র যদি আমরা পড়ি, তো এইখানে পুরো জিনিসটা ডায়াগ্রামে আর এই চারপাশে যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেগুলো পাশে ইনফরমেশনগুলো থাকবে আর এইভাবে ছবি ফর্মে থাকবে আর বুঝিয়ে দেওয়া হবে। তো এইভাবে সমস্ত জিনিসগুলো প্রত্যেকটা সাবজেক্টের কালারফুল নোটস দেওয়া হবে। আর একটা আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন ছিল, সেটা এড়িয়ে গেছে, যে পরীক্ষায় এসেছিলো, হয়তো কোনো একটা জায়গাতে আছে, তো এইটা নোটসটা যখন আমি এখানে রেখেছি তো আমি বলে দিই। প্রশ্নটা ছিল যে জিম করবেট ন্যাশনাল পার্ক, না প্রথম ন্যাশনাল পার্ক কোনটা ছিল ভারতে, তো জিম করবেট। তো আমি যদি দেখো ন্যাশনাল পার্ক তো আমি পড়ে দিতে পারি, ইনফরমেশন দিয়ে দিতে পারি, খাতার মধ্যে লিখে দিতে পারি, কিন্তু যখনই আমি এটা একটা ম্যাপের মধ্যে ন্যাশনাল পার্কগুলোকে আমি দেখিয়ে দিই, তো জিম করবেট এই জায়গাতে আছে, এই জায়গাতে জিম করবেট আছে। তো জিম করবেট যদি এখানে থাকে তো এটা উত্তরাখণ্ডের মধ্যে পড়ে। তো এই সমস্ত ন্যাশনাল পার্কগুলা যদি আমি পড়াবো যখন, তখন আমি যদি এইভাবে ম্যাপের মধ্যে থেকে পড়াই, তাহলে খুব ভালো মনে থাকবে। তারপরে যদি এই ইনফরমেশনগুলো যেগুলো থাকবে একবার পড়ে নিলে আর কখনোই ভুলবে না। তো আমি আগামী সপ্তাহ থেকে আমি এই মিসেলেনিয়াস সার্ভিসের জন্য একটি নতুন ব্যাচ শুরু করতে চলেছি। তো যারা ইচ্ছুক তারা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, 8116885492, 8116885492 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। তাহলে তাকে আমি আমার গ্রুপে অ্যাড করে নেবো, যেখানে আমার পেড ব্যাচ আছে। তো সেখানে আমি আমার নোটস, আমার ক্লাস কবে থেকে কী শুরু হবে, কতটা কী পড়ানো হবে, প্রথমে সমস্ত জিনিসটা ডিটেল পড়ানো হবে, বোঝানো হবে, তারপর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করানো হবে, তারপরে মক টেস্ট নেওয়া হবে। আর এই 3টে ফেজের মধ্যে দিয়ে যে যাবে, আশা করি তার মধ্যে এই কনফিডেন্টটা থাকবে যে সে এক্সামটা ক্র্যাক করতে পারবে। তো আমার টোটাল কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। যারা ইচ্ছুক তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো। আর এই গ্রুপে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ডিসকাস করব, আগামী তো আসতে থাকবে। তো আমার এই সঙ্গে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও আর এই গ্রুপের মধ্যে থাকো, ঠিক আছে? ধন্যবাদ, থ্যাংক ইউ।